কিছু সিনেমার বক্স অফিস কালেকশন ভালো থাকবে, কিছু সিনেমার একাধিক অ্যাওয়ার্ড থাকবে, ঠিক তেমনি কিছু সিনেমার আবার একটা আর্কাইভাল ভ্যালু থাকে। 24কে বড় করার জন্য যেমন 71কে ছোট করার দরকার হয় না, ঠিক তেমনি 71-এর প্রত্যেকটা মানুষ ওই সময় যারা ছিল তাদের প্রাপ্য সম্মানটা দেওয়ার পরও তাদের ক্রিটিসাইজ করা যায়, তাদের কর্মকাণ্ডের জন্য, তাদের পরবর্তী শাসনকালের জন্য ক্রিটিসাইজ করা যায়। এখানে রাজনৈতিক আলাপ জরুরি, সিনেমাটা একটা ভিন্নধর্মী নাম, এই নাম এবং এই গল্পটা আপনার কীভাবে মাথায় আসলো? আসলে এই গল্পটা যখন লেখা হয় তখন আগস্ট পরবর্তী সময়ে, তখন আমি আমার নিজের একটা ড্রিম প্রজেক্ট নিয়ে কাজ করতেছিলাম। গল্পটার নাম বোবা চোখ। তো 18টা দৃশ্য লেখার পরে আমি দেখলাম যে আমি আসলে আর লিখতে পারতেছি না, কারণ ওই সময় আমরা সবাই যে ট্রমার মধ্যে ছিলাম, তো আমরা আমাদের যে যা জায়গা থেকে কারো পলিটিক্যাল ইন্টারেস্ট না থাকলেও আমরা এত পলিটিক্যালি কনসাস হয়ে গেছি ওই মুহূর্তে। সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম যেহেতু একটা ব্লগ ক্রিয়েট হয়েছে, কেননা এটার উপরেই কিছু লিখি। তো সেইটা লিখতে লিখতেই এখানে রাজনৈতিক আলাপ জরুরি গল্প বা স্ক্রিপ্টটা লেখা, এবং স্ক্রিপ্টটা থেকে সিনেমা হয়ে ওঠার যে জার্নিটা, সেটা আমি আমার ডিরেক্টরকে পিচ করার পরে এখানে আদিত্য ইজ এ ট্রিমেন্ডাস রাইটার, ও পরবর্তীতে স্ক্রিন প্লেটা করে। তো সেটা তো হলে আপনারা দেখতে পারবেন যে যখন সিনেমাটা লিখতে গেলে তখন আপনার অনুভূতিটা কেমন ছিল, গল্পটা যখন মাথায় আসলো? ইউজুয়ালি আমি যখন লিখি আমার আসলে ওই আমি পছন্দ করি যেটা, যে অ্যানাটমিটা আগে একটু তৈরি করে ফেলতে, আর মানে খুব বেশি ভেবে চিনতে না, পরবর্তীতে প্লাস্টিসিজমটা করি আর কি। বাট লেখার সময় ইচ্ছা থাকে যে একবারে অ্যানাটমিটা শেষ করে ফেলার। তো সেইভাবে আমাদের চোখের সামনে যা যা হয়, আসলে বেসিক্যালি এখানে রাজনৈতিক আলাপ জরুরি এটা বাঙালির ঐতিহাসিক রাজনৈতিক ইতিহাস এবং আসলে বিবর্তনকেই তুলে ধরা এই গল্পের মাধ্যমে। তো সেই জায়গা থেকে একদম আমরা 1905 সাল থেকে বা তারও আগে পরের সময় থেকে বেশ কিছু ঘটনাকে টাচ করে এসে আমাদের ল্যান্ডিংটা জুলাইয়ে। আমি এক কথা এটাকে অভ্যুত্থানের সিনেমা বলবো না, আমি বলবো যে এটা বাঙালির রাজনৈতিক ইতিহাস এবং বিবর্তনকে তুলে ধরা হয়েছে এই সিনেমার মাধ্যমে। কাস্টিং এবং লোকেশন, যে কাস্টিংটা আপনারা নিলেন এবং লোকেশন, এর সিলেকশনের ব্যাপারে আপনার কি তখন মাথায় কী ছিল যে কাকে নেওয়া যায় এবং কোন লোকেশনে শুটিংটা করবেন? যাকেই আমরা নেই না কেন, আসলে অডিশন ছাড়া কখনোই একটা চরিত্র লক করা হয় না। এই প্রসেসটা অন্তত আমরা ফলো করতে চাই। তো এই গল্পে 5টা প্রধান চরিত্র, যার মধ্যে সত্যদাস বলে যে চরিত্রটা আমরা দেখব পর্দায়, পাভেল ভাই এই পোর্ট্রেট দারুণভাবে। তো পাভেল ভাই সম্পর্কে তো আসলে বলার কিছুই নাই। হ্যাঁ, সেই জায়গা থেকে পাভেল ভাই যেদিন আসলো রিড আউট করলো অ্যান্ড হি ওয়াজ জাস্ট ইন ইট। ফরেস্ট অফিসার চরিত্রটা সেতু ভাই দুর্দান্ত পুল করছে। আমাদের সবচেয়ে বেশি বেগ পেতে হয়েছে মানুষের জন্য। আমরা অনেক অনেক মানুষকে, অনেক অভিনেত্রীদের এই চরিত্রের জন্য ডাকতেছিলাম। পরবর্তীতে কেয়া যখন আসে এবং ও প্রতিনিয়ত ডেভেলপ করা শুরু করে একাধিক সেশনের পরে, সামা আমরা বুঝতে পারি যে হয়তো বা এই চরিত্রটা সে করতে পারে। ইমতিয়াজ বর্ষণ নূর হিসেবে আমরা আসলে বর্ষণের মতো কাউকেই দেখছি। এছাড়াও তানভীর অপূর্ব বলে একটা ছোটো ভাই, জাহাঙ্গীরনগর স্টুডেন্ট, এই জেনারেশনকে রিপ্রেজেন্ট করে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে অডিশনের পরে ইউজুয়ালি যেটা হয় যে আমাদের এই কাস্টিংগুলো লক করার ব্যাপারে এটা হয়তো বা পার্টিকুলার কোনো একটা জায়গার কল থাকে, কিন্তু ডিরেক্টর ওয়াজ সো ওপেন ফর ইট যে আমরা সবাই খুবই সবার অপিনিয়ন নিয়ে এবং শেষ পর্যন্ত একটা বলা যায় যে সবাই যে জায়গাটা একমত হইতে পারছি ওইখানেই আমরা লক করছি, চরিত্রগুলো ওইভাবে লক করছি। আর লোকেশনের বিষয়ে তো আমরা সবসময় চাই যে একটা ওয়েন ইট কামস টু আ সিনেমা, আমরা চাই যে সিনেমাটার মধ্যে একটু থাকুক, একটু সিনেম্যাটিক লোকেশন থাকুক। তো সেই জায়গা থেকে কক্সবাজার আমাদের এত বেশি দেখা, এবং এই গল্পটার জন্য পাহাড় কোনোভাবেই ফিটিং করে না। তো একটা সমুদ্র আমরা বেছে নিছি। তো বাংলাদেশে তো কক্সবাজার ছাড়া বলতে গেলে কুয়াকাটাই। আর ব্যক্তিগতভাবে আমি কতবার কুয়াকাটায় গেছি আসলে আমি নিজে জানি না। তো সেই জায়গা থেকে খুবই পছন্দ। এবং আমি যে কুয়াকাটায় গেছি সেই কুয়াকাটা খুবই আনটাচড ছিল, এখন কুয়াকাটা একটু ডেভেলপমেন্ট একটু উন্নত হইতেছে। তো সেই জায়গা থেকে কুয়াকাটাটা সিলেক্ট করা। এবং একটা অভিজ্ঞতার কথা আপনাদের না বললেই না, সেটা হচ্ছে যে আমরা শুটিংয়ের আগে তখন হচ্ছে ওইখানে 4 নম্বর বিপদ সংকেত, এবং ঢাকায় বসে আপনারা নিউজ পাচ্ছিলেন যে উপকূলীয় অঞ্চলে, হ্যাঁ, সেই সবের মধ্যে আমি শুটিংয়ের 7-8 দিন আগে থেকে যে প্রোডাকশন ডিজাইনার সিবাত তাজওয়ার এবং আমি ওইখানে ছিলাম। ডিরেক্টর তার টিম সহ হচ্ছে 6-7 দিন পরে আসে শুটিংয়ের আগে। তো ওই মুহূর্তে আমরা আসলে একটা কনফিউশনের মধ্যে ছিলাম যে আদৌ আমরা শুটিংটা করতে পারবো কি না। ওই দিনগুলো আমাদের ওই অভিজ্ঞতাটা, মানে 7 দিন পরে যখন আমরা শুটিংয়ে, তখন সব কিছুই ঠিকঠাক, কিন্তু ওই 7 দিন আগে কী অবস্থা ওইখানে ছিল এবং এই ধরনের বিপদ সংকেতের মধ্যে সমুদ্র উপকূলীয় অঞ্চলে কি হয়, এটা বন্যা না হলেও বন্যার মতো পরিস্থিতি তৈরি হয় সেখানে। আমার তো একাধিক দিন আমার মনে আছে যে
আমরা যখন হাঁটছিলাম বা লোকেশন এই জায়গাগুলো আমরা শ্যুট করবো দেখছিলাম, সেই জায়গাগুলো তখন আমার হাঁটু সমান পানি, আমার হাঁটুর উপরের পানি, যে লোকেশনগুলো পরবর্তী 7 দিন পরে শ্যুট করা হয়েছে আর কি। এবং আরেকটা প্রতিকূলতার কথা বলতে হয় যে যেটা সবারই ফেস করতে হবে সমুদ্র উপকূলীয় অঞ্চলে শ্যুট করলে, সেটা হচ্ছে যে এখানে কিন্তু একটা জোয়ার ভাটার ব্যাপার থাকে। সো আপনি এখনই দেখে আসলেন যে আমি এই স্পটে এই বিচে শ্যুট করব, আপনি ওইখানে আসলে পরবর্তীতে হয়তো বা আগামীকাল বিকেলে আপনি চিন্তা করছেন আজকে সকালে, তো দেখা যাবে বিকেলে ওখানে আবার জোয়ার, তো আপনি ওখানে দাঁড়াতেই পারবেন না। সিনেমাটা তো বিনোদনের উদ্দেশ্য থাকেই আমাদের, কিন্তু এটা সচেতনতার একটা মূল উদ্দেশ্য যদি আমি মনে করি। তো আপনাদের এই বানানোর উদ্দেশ্যটা কি সিনেমাটা বানানো? দেখেন, এইখানে প্রথম কথা হচ্ছে যে আমি তো অন্য একটা প্রজেক্ট নিয়ে ভাবছিলাম, সেই জায়গা থেকে যখন আমি সেই প্রজেক্টটা নিয়ে আগাতে পারছিলাম না, কারণ আমি বললাম যে আমাদের সবার একটা ব্লক তৈরি হয়ে গেছিলো তখন। আমি মানে বাংলাদেশে যারাই থাকে 5ই আগস্ট পরবর্তীকালীন সময় আমরা এত কিছু দেখে ফেলেছিলাম ওই অল্প কিছু দিনে, যে আমরা আসলে ওই বিষয়টা ছাড়া খুব বেশি কিছু ভাবতে পারছিলাম না। তো সেই উদ্দেশ্যেই এটার মধ্যে আমি বলবো না যে খুব বেশি বাণিজ্যিক উদ্দেশ্য বা কিছু, কিন্তু সংক্ষেপে যদি বলি যে কিছু সিনেমার বক্স অফিস কালেকশন ভালো থাকবে, কিছু সিনেমার একাধিক অ্যাওয়ার্ড থাকবে, ঠিক তেমনি কিছু সিনেমার আবার একটা আর্কাইভাল ভ্যালু থাকে। তো সেই ধাঁচের সিনেমা আসলে এখানে রাজনীতি খেলা জরুরি। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে বয়ানটা, এটার যে মূল বয়ান সিনেমার, সেটা খুবই স্পষ্ট। এবং সেই বয়ানটা কোনো রাজনৈতিক দলের বয়ান না, কারণ এখন নিরপেক্ষ মানুষের দলও বেশ ভারী হয়ে উঠেছে ইন দ্য মিন টাইম। এবং এই বয়ানটা আমি যদি খুব সংক্ষেপে বলি, আমি বলতে চাই যে আমরা চোখের সামনে যে অভ্যুত্থানটা দেখলাম সেটা সত্য, সেটাকে যে যেভাবে ইন্টারপ্রেট করুক সেটা সত্য। আবার সেই সত্যটাকে গ্লোরিফাই করার জন্য কখনো অন্য কোনো সত্যকেও ছোট করার দরকার হয় না, অন্য কোনো ইভেন্টকেও ছোট করার দরকার হয় না। ঠিক তেমনি আমি আরও স্পষ্ট করে যদি বলি যে 24কে বড় করার জন্য যেমন 71কে ছোট করার দরকার হয় না, ঠিক তেমনি 71-এর প্রত্যেকটা মানুষ ওই সময় যারা ছিল তাদের প্রাপ্য সম্মানটা দেওয়ার পরও তাদের ক্রিটিসাইজ করা যায়, তাদের কর্মকাণ্ডের জন্য, তাদের পরবর্তী শাসনকালের জন্য ক্রিটিসাইজ করা যায়। এবং এই বিষয়টাই তো আসলে বাঙালির রাজনৈতিক ইতিহাসের মধ্যে এইসব মানুষগুলো, এইসব ঘটনাগুলো মিলেই আমাদের এই বিবর্তন। তো সেইভাবেই আসলে সিনেমাটা উপস্থাপন করার চেষ্টা। গল্প লেখার পাশাপাশি আপনি প্রযোজনা করতেছেন সিনেমাটা, আমার প্রথম সিনেমা, তো আপনার অনুভূতিটা কি? আমার অনুভূতি তো আসলে খুবই অন্যরকম, এটা বলে বোঝানো যাবে না। আমি যখন হচ্ছে ইটস বিন লং, আসলে আমরা অনেক দিন থেকে কাজ করি, অনেকেই আমাকে চেনে, অনেকেই চেনে না। এই দলটা না, এই টিমটা, আমরা যারা একসাথে এই সিনেমাটা করছি আর কি, এটা এরকম না। ইউজুয়ালি অন্যান্য সিনেমায় আমি যখন কাজ করি দেখা যায় যে একটা সিনেমার জন্য কিছু মানুষ দলবদ্ধ হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে এর মধ্যে 80-90% মানুষই অনেক কাজ একসাথে করছে তারা। তো আমাদের কাছে মনে হয়েছে যে এখন আমরা আসলে একটা সিনেমা ডিজার্ভ করি, আমরাই হয়তো বা একটা সিনেমা পুল করতে পারি, বা আমাদের একটা অ্যাটেম্প্ট নেওয়ার সময়। তো সেই জায়গা থেকে আমার মনে পড়ে যে প্রথম যখন সিবাত একটা পোস্টার ডিজাইন করে, এবং সেই পোস্টারটা যখন আমি হোয়াটসঅ্যাপে পাই, তখন আমি হচ্ছে সানির সাথে দেখা করতে বাইকে, তো এটা খুব ইমোশনাল ছিল আমার জন্য। কারণ এই দীর্ঘদিনের জার্নির পর যখন নিজের নাম কেউ ডিরেক্টর হিসেবে বা কেউ প্রডিউসার হিসেবে দেখে, এই ফিলিংসটা কমপ্লিটলি আনটোল্ড। এইটা আপনি জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না। যে সিদ্ধান্তটা ছিল যে করব, এবং সেই জায়গা থেকে নিজের টাকা বা ফিনান্স চক আউট করে যেভাবে করতে হয় সেভাবেই করা। এবং এর মধ্যে থেকে যারা আমি কিছু মানুষের নাম বলতে চাই যারা সহযোগিতা না করলে হয়তো বা এখন আমরা এই প্রসেসটার মধ্যে থাকতাম, সিনেমাটা শেষ হতো না। তো সেই জায়গা থেকে শ্যামল বাংলা লিমিটেড সিনেমা শেষ হওয়ার আগেই তাদের যে ভূমিকা, বাংলা ভিশন স্যাটেলাইটটা, তাদের স্যাটেলাইট রাইটটা, এছাড়াও আমাদের যে প্রেজেন্টেড বাই অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড, এদের কথা বলতে হয় যে তারা যদি অ্যাপ্রিসিয়েট না করতো, এটা অনেক ডিফিকাল্ট ছিল আমার জন্য। আসলে সিনেমাটা যে দেখতে আসে দর্শক, আপনি কি মনে করেন যে তাকে কেন দেখতে আসবে? দুইটা কারণে দেখবে। কারণ একটা জিনিস তো বোঝাই যায় যে আমাদের অনেক কিছু জানার আছে আসলে, যেটা আমরা জানি না। দেখেন, একটা মানুষ জাদুঘরে কেন যাবে, একটা মানুষ শিশু পার্কে কেন যাবে, সেটা কিন্তু আমরা জানি, এন্টারটেইনড হতে যাবে। বাট জাদুঘরে কেন যাবে, এইটা কিন্তু এই বোধটা তার মধ্যে জাগ্রত না হলে সে যাবে না। তো যেহেতু আমরা দেশ নিয়ে অনেক কথা ইদানিং বলছি, সচেতন হিসেবে আমরা সচেতনতার জন্য বা আমাদের রাজনীতি
বা বর্তমান প্রেক্ষাপট সবকিছু মিলিয়ে আমাদের দেখা উচিত এই সিনেমাটা। হ্যাঁ মানে আপনি আসেন না যে আপনার পলিটিক্যাল স্টেটমেন্ট তো অনেক পরের ব্যাপার, পলিটিক্যাল কারেক্টনেস অনেক পরের ব্যাপার, তার আগে তো ন্যূনতম পলিটিক্যাল এডুকেশন লাগবে। যেহেতু এখন আমাদের জেনারেশনের কারোই বইয়ের পর বই পড়া হয় না, সে জায়গা থেকে আমরা সাম আপ করে বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করছি, সেই জায়গা থেকে দেখবে ফার্স্টলি। আর সেকেন্ডলি ইটসেলফ এটা যেহেতু একটা সিনেমার তো একটা গল্প অবশ্যই আছে। তো আমার মনে হয় যে হলে যখন সিনেমাটা চলছে কার কেমন লাগবে আমি আসলে এটা জানি না, কিন্তু আমি বলতে পারি যে 90-95 মিনিট পরে তার একটু অন্যরকমই লাগবে, এটা আমার কাছে মনে হয় কি। কোন জনরার সিনেমাটা? পলিটিক্যাল ফিলোসফি। পলিটিক্যাল ফিলোসফি। কোন বিষয়গুলো মানে কত সাল থেকে কত সাল এর মধ্যে এই ধরনের কোনো কিছু আমাদের হ্যাঁ আলোচনায় তো আমরা আসবে। আলোচনায় প্রায় আমরা 100 বছরের বেশি সময় কভার করছি আলোচনার মাধ্যমে। আমাদের যে মুখ্য চরিত্র তার যেসব মানুষের সাথে দেখা হয় তার জার্নির মাধ্যমে আমরা একটা বাঙালিদের আসলে এটা 200-300 বছর আরও আগে থেকেই টেনে আনা যাইতো, কিন্তু সেটা আমার কাছে খুব বেশি রিলেভেন্ট মনে হয়নি। এখন বর্তমানে আমরা যে জায়গাটায় দাঁড়ানো এবং সেই জায়গা থেকে আমরা যেসব জায়গার কথা বলে আমাদের নিজেদেরকে অ্যাড্রেস করতে চাই, সেই জায়গা থেকে যতটুকু দূর থেকে শুরু করা দরকার, সেই বঙ্গভঙ্গ বলেন কিংবা হচ্ছে বঙ্গভঙ্গর প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুরের যে আমার সোনার বাংলা, সেই সময় থেকে আসলে 1900 শতাব্দী থেকে শুরু বলতে পারেন। সামনে আরো আমি মেফ্লাওয়ার নামে একটা সিনেমা কাজ করছি, সেটা প্রয়োজন আমি করছি না, বাট এখন আমরা আছি একদম শুরুর দিকে আছি সিনেমাটার। আর প্রয়োজন আমি করব আগামী ডিসেম্বরের দিকে নিজের পরিচালনায় একটা সিনেমা প্রডিউস করতে চাই, বোবা চোখ বলে, যেটার স্ক্রিপ্টের মধ্যে আমি ছিলাম এবং আগাতে না পারার কারণে এখানে রাজনৈতিক আলাপ জরুরি লিখতে শুরু করা। তো সেটা হয়তো আগামী বছর ডিসেম্বরে আমি শুটে যাব আশা রাখি। আর এটা ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে, ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল, ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে। এটা অনুভূতিটা কি? যে খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এটাই আমি বললাম যে একটা বড় ভালো খবর। হ্যাঁ মানে যে যার জায়গা থেকে হয় না যে কেউ হয়তো বা কোনো স্পন্সর অ্যাপ্রিসিয়েট করছে, তার লোগোটা আমি প্রেজেন্টেড ভাই হিসেবে ব্যবহার করছি, কোনো জায়গায় আমরা অফিসিয়ালি নমিনেটেড, তার লোগোটা আমরা ব্যবহার করছি। তো এই যে বিভিন্ন জায়গার যে অ্যাপ্রিসিয়েশন, এইটাই আমাদের জার্নির সার্থকতা। এবং এটা পার্ট অ্যান্ড পার্সেল, বাট ওয়েন ইট কামস অল টুগেদার সেটা খুব বড় মনে হয় আমাদের কাছে। যখন এই পোস্টারটার উপরে আমাদের নাম ছাড়াও মানুষের চরিত্র ছাড়াও হলের লিস্ট আমরা দেখি, তার সাথে আরও অনেকের লোগো দেখি, অনেক কিছু দেখি, তখন কাজটা তো আমরা শুরু করি। তারপরে এত মানুষ যখন জড়ায় জিনিসটার সাথে, এত মানুষ অ্যাপ্রিসিয়েট করে, ভালো লাগে। পরিশেষে কিছু বলার? একটাই কথা বলবো, সিনেমাটা দেখেন, কাইন্ডলি সিনেমাটা দেখেন। আমরা আরও সিনেমা করতে চাই, আপনারা সিনেমাটা দেখলে এটাই আমাদের জন্য গুড এনাফ।